বর্তমানে বাংলাদেশ ভারত দুই দেশের মধ্যে সম্পর্কের যে ফাটল ধরেছে তা স্পষ্ট। এমন বাংলাদেশকে ভারত আগে কখনো দেখেনি। পররাষ্ট্রনীতি মেনে বাংলাদেশ তাদের পূর্ণ অধিকার আদায়ের প্রশ্নে এবার শক্ত অবস্থান নিয়েছে। তবে এর শুরুটা করেছে ভারত। পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে মোদি সরকার। এরপর নিরাপত্তার অজুহাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয় ভারত। চিন্ময়ের গ্রেফতারকে কেন্দ্র করে ভারতে বাংলাদেশি কনসুলেটে হামলা ও সীমান্তে দুই দেশের মানুষের সংঘর্ষের ঘটনায় উস্কানি দিয়েছে ভারত সরকার। দুই দেশের সম্পর্কের অবনতিতে বাংলাদেশের চেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ভারত। এই জায়গাটা বেশি বাংলাদেশের জন্য চলে। যদি বাংলাদেশ আসছে না, মানে সবকিছু धीरे धीरे बंद हो जाচ্ছে। इसलिए बांग्लादेशी आ नहीं रहे और बिजनेस यहाँ से पूरा न्यू मार्केट तक बिजनेस पूरा समझ जाइए, बिजनेस पूरा खत्म ही एकदम लो, एकदम निचले स्तर पे है। এইটাকে তো একটা হাব বলা যেত, ঢাকা মিনি বাংলাদেশ বলা যেত। এখন তো সেটা পুরো সম্পূর্ণ জিরো হয়ে গেছে। এভাবেই কলকাতার ব্যবসায়ীরা নিজেদের অসহায়ত্বের কথা বলছেন। বাংলাদেশি পর্যটক না যাওয়ায় পথে বসার পর্যায়ে চলে এসেছেন সেখানকার ব্যবসায়ীরা। কলকাতার সদর স্ট্রিট, নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট সহ বেশ কিছু জায়গায় সারা বছরই বাংলাদেশিদের আনাগোনা ছিল। বাংলাদেশি পর্যটকদের ঘিরে গড়ে উঠেছিল এখানকার ব্যবসা বাণিজ্য। এখন যে এখানে বাংলাদেশি যখন আসছিল ওইভাবে আমি এখানে বিজনেসটা সেট আপ করেছিলাম। এখন দেখতেছি কি বাংলাদেশি এখানে আসতেছে না, তাহলে আমি বিজনেসটা কনভার্ট করে দেব। বাংলাদেশিদের উপর নির্ভর করে পরিবহন ব্যবসা গড়ে তুলেছিলেন ভারতীয় এই নাগরিক। তবে বাংলাদেশিদের না পেয়ে এখন ব্যবসা পরিবর্তনের কথা ভাবছেন তিনি। আবার অনেকেই এরই মধ্যে ব্যবসা পরিবর্তন করেছেন। বাস কাউন্টারকে বানিয়েছেন কাপড়ের দোকান। क्या करेगा, कुछ तो करना होगा, पेट पालने के लिए कुछ तो करना होगा, आदमी कहाँ जाएगा। ব্যবসা ও জীবিকা নিয়ে কলকাতার ব্যবসায়ীরা আগে কখনো এত অনিশ্চয়তার মধ্যে পড়েনি। করোনা মহামারীর সময়ও বর্তমানের চেয়ে ভালো অবস্থানে ছিল সেখানকার ব্যবসায়ীরা। তবে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে ভারত। তো এইখানে বাংলাদেশিদের জন্যই এই জায়গাটা বেশি ফেমাস। শুধু হোটেল কেন, গোটা বিজনেস বলুন, দোকান বলুন, সমস্ত কিছু এদের ওপর ডিপেন্ডেবল। আগের কোনো বছরে এরকম হয়নি। লকডাউনের পর থেকেও বাংলাদেশি অনেক এসেছে, বাট এই সিচুয়েশনটা এমনই খারাপ অবস্থা, অনেক হোটেল মালিক আছে তারা হোটেল ছেড়ে দিচ্ছে। গত কয়েক মাসে কোনো মতে ব্যবসা বাঁচিয়ে রাখলেও ঈদের বাজারে বাংলাদেশিদের না পেয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। হোটেল, রেস্তোরাঁ, পোশাকের দোকান সহ ছোট বড় প্রায় 1000 ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কলকাতার নিউ মার্কেট এলাকায়। এছাড়া শুধুমাত্র এই এক এলাকায় বেকার হয়েছে 5000-এর বেশি মানুষ। পুরো হোটেল, ছোট ছোট হোটেল বন্ধ হয়ে গেছে। তুমি যাও, सीधे जाओ, दाएं हो जाए, छोटा छोटा होटल আছে, खाना पीना का होटल जो सब बंद, टोटल बंद। ये एरिया में 5000 लोग बेरोजगार हुआ। আমাদের এই এলাকা নিউ মার্কেট, বড় বাজার পুরো এসব মানে বাংলাদেশ থেকে চলতো। হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা থেকে চলতো। এখন ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে। আমরা বাংলাদেশ থেকে ভিড় ছিল ভালো, এখানে ব্যবসা भी চলতো ভালো, খুব ভালো ব্যবসা চলতো। এখন তো কোনো ব্যবসা নেই। পুরো হোটেল আমাদের সালাউদ্দিন টাওয়ার আছে, পুরো হোটেলটা বন্ধ। যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে পুরো। এসব তো শুধু কলকাতার ব্যবসায়ীদের দুরবস্থার চিত্র। তবে সামগ্রিক ভারতের চিত্র এর থেকে খারাপ। ভারতের অন্যতম রপ্তানির বাজার বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বেশি ব্যবসা করে ভারত। গত 2023-24 অর্থ বছরে বাংলাদেশে $11.1 বিলিয়ন বাণিজ্য করেছে দেশটি। এবছর বাংলাদেশের সঙ্গে নেপালের চেয়ে $7.1 বিলিয়ন ও শ্রীলঙ্কার চেয়ে $4.1 বিলিয়ন বেশি বাণিজ্য করেছে ভারত। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারত আগের মতো সমপরিমাণ বাণিজ্য করতে পারছে না, তা অনুমেয়। ইনস্টিটিউশন অফ সাউথ এশিয়ান স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোম্পানি এশিয়ান পেইন্টস, ইমামি, ম্যারিকো, বাজাজ মোটরস ও টাটা গ্রুপের বৃহৎ বাজার ছিল বাংলাদেশ। সংস্থাটি তাদের প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশ থেকে প্রতি বছর যে পরিমাণ অর্থ এসব কোম্পানি আয় করত তা এখন হুমকির মুখে পড়েছে। বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারতের প্রভাব থাকলেও ব্যবসায়িক দিক দিয়ে একচেটিয়া সুবিধা নিয়েছে ভারত। আর ভারতকে এই সুবিধা দিয়েছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2008 সালে হাসিনা ক্ষমতায় এসে একচ্ছত্র ব্যবসায়িক সুবিধা দিয়ে গেছে ভারতকে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে 2009 সালে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল মাত্র $2.4 বিলিয়ন। তবে 2024 সালে এসে বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় $13.1 বিলিয়ন।
বাংলাদেশে ভারতের এত বিপুল পরিমাণ বাণিজ্যের অধিকাংশ ছিল বিদ্যুৎ, ইলেকট্রনিক্স, মোটরযানের যন্ত্রপাতি ও পোশাক রপ্তানি করা। শেখ হাসিনা পালানোর পর আদানি গ্রুপের সঙ্গে বনিবনা করেছে বাংলাদেশ, যাতে লাভবান হতে পারেনি আদানি গ্রুপ। আর এবার ঈদে ভারতের পোশাক বাংলাদেশের বাজারে খুব বেশি প্রচলিত নয়। প্রতিবার ভারতীয় পোশাকে বাজার ছেয়ে গেলেও এবার ভারতীয় পোশাক তেমনটা নেই। ইন্ডিয়ান প্রোডাক্ট এখনো কিছু ছিল, এখন অ্যাভেলেবিলিটি কম দেখে এখন খুবই কম। ম্যাক্সিমাম কাস্টমারই বলে যে বয়কট ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান প্রোডাক্ট তারা কিনবে না। অন্য বছরগুলোতে বাংলাদেশের বাজারে ভারতের পোশাক বিক্রি হয় প্রায় ৩,০০০ কোটি টাকার। তবে এবার চিত্র ভিন্ন। ভারতীয় পণ্য বয়কট করেছে অনেক ক্রেতা। সেই সঙ্গে প্রতি বছরের তুলনায় বাংলাদেশের বাজারে ভারতের পোশাক কম আমদানি হয়েছে। এবার ঈদকে সামনে রেখে ১৩,২৯,০০০ পিস ভারতীয় পোশাক বাংলাদেশে এসেছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬ লাখ পিস কম। বাংলাদেশিদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ভারতের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে। বাংলাদেশি পর্যটকদের না পেয়ে ব্যবসা বন্ধ করে দেয়া, তাদের পোশাক বাংলাদেশে না আসা ও সামগ্রিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে ভারতে। এর মধ্যে অন্যতম আরেকটি নেতিবাচক দিক হল ভারতের চিকিৎসা খাতে বাংলাদেশিদের প্রভাব। ৫ আগস্টের পর ভিসা বন্ধ করে দেওয়ার পাশাপাশি ভারতের বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশি রোগী না দেখার ঘোষণা দেয়। জেএনআই হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। এমন ঘোষণা দিয়ে উল্টো বিপাকে পড়ে তারা, কারণ ভারতের অনেক হাসপাতাল শুধু বাংলাদেশি রোগীদের উপর নির্ভরশীল ছিল। তাই কিছু হাসপাতাল বিরোধিতা করলেও দেশটির চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশিদের ভারতে যাওয়ার অনুরোধ করা হয়। কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না, আমার পতাকা পায়ে করলো, শুধু দুষ্কৃত তো এখানেও আছে, দুষ্কৃতি ওখানে আছে, দুষ্কৃতি এখানেও আছে। তাই কে কী করলো তাই জন্য আমি সবাইকে ব্লেম করবো এই সুনবিটা। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতে আগ্রহী হওয়ার পিছনে অবশ্য ব্যবসায়িক লাভ লসের হিসেব রয়েছে, কারণ ভারতে চিকিৎসা নেয়া বিদেশিদের মধ্যে বাংলাদেশের রোগীর সংখ্যা ৭০% উপরে। ভারতীয় পর্যটন মন্ত্রণালয়ের তথ্য মতে বছরে প্রায় ৬.৫ লাখ বিদেশি রোগী ভারতে চিকিৎসা নেয়। এর মধ্যে প্রায় ৫ লাখের মতো বাংলাদেশি রোগী চিকিৎসা নিতে ভারতে যায়। তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে ভারতে যাওয়া বাংলাদেশি রোগীর সংখ্যা একেবারেই কমে গেছে। সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য মতে আগে প্রতিদিন ৫ থেকে ৭,০০০ বাংলাদেশি মেডিকেল ভিসা নিয়ে ভারতে যেত। বর্তমানে ১,০০০-এরও কম রোগী ভারতে যেতে পারছে। এতে ক্ষতি ভারতেরই, কারণ বাংলাদেশও বিকল্প দেশ খুঁজছে যেখানে স্বল্প খরচে চিকিৎসা সেবা নিতে পারবে বাংলাদেশিরা। বিকল্প দেশের তালিকায় চায়না সবার উপরে রয়েছে। রয়টার্স জানিয়েছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের চিকিৎসা খাতে উন্নতির জন্য চায়নার প্রায় ১৪টি কোম্পানি $২৩০ মিলিয়ন বিনিয়োগ করেছে। এদিকে ইউনান প্রদেশে বাংলাদেশিদের চিকিৎসা দিতে 4টি হাসপাতাল নির্দিষ্ট করে দিয়েছে চায়না। সেখানে চাইনিজ নাগরিকদের সমান খরচে বাংলাদেশিদের চিকিৎসা দেবে দেশটি। আমাদের রিকোয়েস্টে আরেকটা ক্যান্সার হসপিটাল সহ মোট 4টি হসপিটাল তারা এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য স্পেশালি তারা অ্যালোকেট করে দিয়েছে। বাংলাদেশি যে পেশেন্ট আছে তাদের জন্য কিন্তু যে চিকিৎসার যে শুধু ব্যবস্থা সেটা না, যে খরচটা সেটা কিন্তু চাইনিজ ন্যাশনাল তাদের কাছ থেকে যে খরচটা নেবে বাংলাদেশি ন্যাশনালদের কাছ থেকে কিন্তু একই খরচ তারা নিবে না বলে আমাদের কাছে প্রবেশ করেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশকে চাপে রাখতে ভারত যে কৌশল অবলম্বন করেছে সেটা তাদের উপরই নেতিবাচক প্রভাব ফেলেছে। ভিসা নিষেধাজ্ঞা দিয়ে ভারত চেয়েছিল বাংলাদেশকে বিপদে ফেলে আবারও নিজেদের আধিপত্য বিস্তার করবে, কিন্তু সেটা তো হয়নি। উল্টো অর্থনৈতিকভাবে চাপে পড়েছে ভারত। পোশাক রপ্তানি কমে আসা, পর্যটকদের অভাবে কলকাতার ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, চিকিৎসা খাতে প্রায় $1,000 কোটি আর্থিক ক্ষতি ও ভারতীয় কোম্পানিগুলোর বাংলাদেশে ব্যবসায়িক অনিশ্চয়তা, এসব নেতিবাচক প্রভাব ভারতকে মোকাবিলা করতে হচ্ছে। অর্থনৈতিক চাপের পাশাপাশি ভূরাজনৈতিক দিক দিয়েও চাপে আছে ভারত। বাংলাদেশ ছোট রাষ্ট্র হলেও নিজেদেরকে পরাশক্তি হিসেবে গড়ে তোলার অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি এমন কথা বলেছেন। আমরা দিন ব্যবহার করতে জানিনি, এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না।
বাংলাদেশের অর্থনীতিকে ভারত চাইলেও আটকে রাখতে পারবে না, কারণ সম্ভাবনাময় এই অঞ্চলে বিনিয়োগ করার জন্য মুখিয়ে আছে বিশ্বের অর্থনৈতিক শক্তিধর দেশগুলো। ভারতকে একতরফা সুবিধা দিতে গিয়ে অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব বেশি জোরদার হয়নি। চিকিৎসা খাতের মতো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বাংলাদেশের মানুষকে ভারতমুখী করেছে শেখ হাসিনা। তবে এবার ভারতের জুজু থেকে বেরিয়ে আসার একটি সুযোগ পেয়েছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক বিষয়ে আলোচনা করছে অন্তর্বর্তী সরকার। বাণিজ্যিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চায়না সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের বহুল আলোচিত তিস্তা প্রকল্পে চায়নাকে কাজ করার আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ও সামরিক দিক থেকে ভারতের সবচেয়ে বড় শত্রু চায়না। এছাড়া তিব্বত নিয়েও এই দুই দেশের বিরোধ রয়েছে। পাশাপাশি পাকিস্তান থেকেও বেশ কয়েকটি পণ্যের চালান এসেছে বাংলাদেশে। বাণিজ্যিক দিক দিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে পাকিস্তানও। চায়না ও পাকিস্তান কারো সঙ্গেই ভারতের সম্পর্ক ভালো না। এই দুই দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় ভারতের শত্রু রাষ্ট্রগুলো বেশি শক্তিশালী হয়েছে। ফলে বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক চাপে পড়েছে ভারত। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।